ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলের গল্প দিদার আসরে আপনারা শুনছেন পয়োমুখম গল্প, জগদীশ গুপ্ত মহাশয়ের লেখা। আজ তার শেষ পর্ব। গল্পের অন্যান্য পর্বগুলি দেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স দেখুন, প্রত্যেকটি পর্বের লিঙ্ক দেওয়া আছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ। মাতঙ্গিনী পরের হাতের সেবা কখনো পান নাই। সেবা কি মধুর সামগ্রী, সে স্বাদ তিনি বিনা পানির হাতে প্রথম পাই। অলক্ষ্যে থাকিয়াই মাতঙ্গিনীর সর্বান্তকরণ অশেষ সুখের সঙ্গে অনুভব করে পুত্রের মন বসিয়াছে। এ বসা শুধু একটা রসঘন নির্মল মধুরতার মাঝে নিষ্কল্প শান্ত আত্মসমর্পণ। ভূতনাথের পসার হইয়াছে, কিন্তু সব জিনিসেরই মূল্যাদি অত্যধিক বাড়িয়া যাওয়ায় সংসারের নাই নাই রবটা যেন থামিয়াও থামে না। মাঝে মাঝে কৃষ্ণকান্তের নামে মানি অর্ডারের টাকা আসে, কিন্তু কে পাঠায়, কেন পাঠায় কে জানে। কৃষ্ণকান্ত সাবধানে লুকাইয়া টাকাটি গ্রহণ করে, কিন্তু হঠাৎ একদিন কিছুই লুকানো রহিল না। দূরের এক রোগীর লোক আসিয়া কৃষ্ণকান্তকেই চাহিয়া বসিল। তাহার পরিবর্তে তরুণ কবিরাজ ভূতনাথকে সে কিছুতেই মঞ্জুর করিল না। কৃষ্ণকান্ত অতীব অনিচ্ছার সহিত পালকিতে যাইয়া উঠিলেন। পালকিও দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। মানি অর্ডারও আসিয়া পড়িল, এবং তাহা বিনা পানির পিতা পাঠাইয়াছেন 10টি টাকা। ভূতনাথের বুদ্ধি কলাপ অধ্যয়নকালেই স্থূল ছিল, কিন্তু আজকাল অন্তত বহিরাবরণ ছিন্ন করিবার মতো ধারালো হইয়াছে। টাকা 10টি পুরো ভাগে রাখিয়া হুঁকায় 2টি টান দিতেই সমগ্র ব্যাপারটি তাহার কাছে সুস্পষ্ট হইয়া উঠিল। রঙের অপরাধে পুত্রবধূর পিতাকে মাসে মাসে জরিমানা দিতে হইতেছে। অপরাজিতাটিকে পরিত্যাগ করিয়া তিনি পুনরায় গোলাপ আহরণ করিয়া আনিবেন, যদি কালো মেয়ের পিতা টাকা না পাঠায়। ওই এক কথাতেই ভীষণ ভয় পাইয়া কালো মেয়ের বাপ ছেলের বাপকে সংযত রাখিতেছেন, ইহা সে ভালোই বুঝিতে পারিল। আরও একটা নিদারুণ অতি ভয়ঙ্কর সন্দেহ ধীরে ধীরে ভূতনাথের মনে স্থিতি লাভ করিতেছিল। কি হেতু অবলম্বন করিয়া এই অসহ্য সন্দেহের উদ্ভব, তাহা তাহার নিজের কাছেই হেঁয়ালি ছিল। অথচ সন্দেহটা যে আদৌ অমূলক নয়, এ বিশ্বাসও অনিবার্য। কৃষ্ণকান্তের পালকি অনেক বেলায় উঠানে আসিয়া নামিল, এবং তিনি বিশ্রামের জন্য অন্দরে না যাইয়া হাঁসফাঁস করিতে করিতে বাহিরের ঘরে ঢুকিয়াই এমনভাবে থমকিয়া দাঁড়াইলেন যেন চুরি করিতে গিয়া পাহারাওয়ালার ঘাড়ে পড়িয়াছেন। ভূতনাথের কোলের কাছেই 10টি টাকা সাজানো রহিয়াছে, এবং তাহার শ্বশুরের নাম সংবলিত কুপনখানিও রহিয়াছে সামনেই। ওই জিনিসগুলি মহৌষধির কাজ করিয়াছে। ভূতনাথ টাকা 10টির দিকে চাহিয়া বলিল, শ্বশুর আপনাকে 10টা টাকা পাঠিয়েছেন, কিন্তু কেন? কৃষ্ণকান্ত প্রগল্ভ হইয়া উঠিয়া তরতর করিয়া বলিয়া গেলেন, একখানা চিঠিতে একবার লিখেছিলাম তোমার কথা, যে শ্রীমানের বড় টানাটানি, তাই বুঝি তিনি মেয়ে জামাইকে। বলিতে বলিতে কৃষ্ণকান্ত অমায়িক সজ্জন প্রেরিত টাকা 10টি তুলিয়া লইয়া পুত্রের সম্মুখ হইতে পালাইয়া যেন বাঁচিলেন। কিন্তু মানুষের দুষ্কৃতি অত সুলভে নিষ্কৃতি পায় না। ভূতনাথের পিতৃভক্তি যেন পিতাকেই পদে পদে এবং সবেগে অনুসরণ করিয়া নিঃশেষ হইয়া বাহির হইয়া গেল। তাহার উচ্চারিত মিথ্যা কথাগুলি বিনাশ তো হইলই না, বরং তাদের ধ্বনি আর প্রতিধ্বনির পর প্রতিধ্বনি জাগিয়া প্রতি মুহূর্তে কঠিন হইতে কঠিনতর হইয়া দুর্ভাগা ভূতনাথের কর্ণ বিবরে আবর্তিত হইতেই লাগিল। ভূতনাথের শ্বশুর আর টাকা পাঠান না। ভূতনাথ অভয় দিয়া নিষেধ করিয়া তাহার জ্ঞান চক্ষু ফুটাইয়া দিয়াছে। কৃষ্ণকান্ত পুত্রের সঙ্গে বাক্যালাপ এক প্রকার বন্ধ করিয়াই দিয়াছে। জন্মদাতা পিতা অপেক্ষা কন্যাদাতা পিতা সম্পর্কে হইল বড়, আর তারই স্বার্থ হইল বড়, এমন ছেলের ইত্যাদি ইত্যাদি। অসহ্য হইয়া কতগুলি সংস্কৃত শ্লোকও আওড়াইয়া দিলেন। বিনা পানির জ্বর হইল। জ্বর অল্প, কিন্তু তাহাতেই মাতঙ্গিনীর বুকের ভেতর পৃথিবীর দুশ্চিন্তার দাবাগ্নির দাহ লইয়া জ্বলিয়া উঠিয়াছে। মন আকুলি বিকুলি করিতেছে। কেবলই মধুসূদনকে ডাকিয়া ডাকিয়া উৎকণ্ঠায় উদ্বেগে তার জিহ্বা শুকাইয়া অনর কাঠ হইয়া গেছে। আগের দুটিও এমনি করিয়াই মায়া কাটাইয়াছিল, কিন্তু এবার মধুসূদন তাহার ডাকে বিচলিত হইয়া প্রাণ রক্ষক দূত পাঠাইয়া দিলেন। সন্ধ্যার পর বিনাপানি একলাটি শুইয়া আছে। মাতঙ্গিনী এতক্ষণ তাহাকে কোলের কাছে করিয়া বসিয়াছিলেন। তাহাকে পথ্য দিয়া এইমাত্র উঠিয়া গেছেন। বৌমা,
কেমন আছো বলিয়া কৃষ্ণকান্ত আসিয়া দাঁড়াইলেন। বীণাপাণি তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, ভালোই আছি বাবা। কৃষ্ণকান্ত বলিলেন, কিছু খেয়েছো? খেয়েছি। কখন? এক্ষুনি খেলাম, তবে কিছুক্ষণ বাদে এই ওষুধটা খেয়ে ফেল। বলিতে বলিতে কাপড়ের খুঁটের আড়াল হইতে খল বাহির করিলেন। বলিলেন, জ্বর যদি আবার আসে তবে ছেলে মানুষ তো বড় কষ্ট পাবে, আগে থেকেই সাবধান হওয়া ভালো। এই খাটের পায়ার কাছেই রইল, কাগজে ঢাকা, নিজেই উঠে খেয়ে নিও, কেমন? বীণাপাণি কহিল, আচ্ছা। ভূতনাথ কোথায় ছিল কে জানে? কৃষ্ণকান্ত বাহির হইয়া যাইতেই সে শশব ব্যস্তে ঘরে ঢুকিয়া কহিল, বাবা এসেছিলেন? বলো না, দেখলাম বাবা এসেছিলেন। তিনি কি ওষুধ দিয়ে গেলেন? বীণাপাণি বলিল, হ্যাঁ। কেন? স্বামীর কণ্ঠস্বরের অর্থটা সে বুঝিতে পারিল না। খাওনি তো? বীণাপাণি নিরতিশয় বিস্মিত হইয়া শয্যার উপর উঠিয়া বসিল। এই ব্যাকুলতার অর্থ কি? বলিল, না। কেন বলো না? কোথায় সে ওষুধ? খাটের ওই পায়ার কাছে ঢাকা রয়েছে, দেখো। ভূতনাথ ঔষধের খল লইয়া দ্রুত বাহির হইয়া গেল। কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়া অর্ধশায়িত অবস্থায় পরম তৃপ্তির সহিত চোখ বুজিয়া শটকা টানিতেছিলেন। কিন্তু সে সুখ তার অদৃষ্টে টিকিল না। মানুষের পায়ের শব্দে চোখ খুলিয়াই তিনি সামনে যেন ভূত দেখিলেন। এমনি অপরিসীম ত্রাসে তার সর্বশরীর থরথর করিয়া কাঁপিয়া মুখ দিয়া কেবল একটা অর্ধোচ্চারিত স্বল্পজীবী আর্তনাদ বাহির হইল। ভূতনাথ সেদিকে দৃকপাত করিলেন না, একটু হাসিয়া বলিল, এ বউটার পরমায়ু আছে বাবা, তাই কলেরায় মরল না। পারেন তো নিজেই ওষুধটা খেয়ে ফেলুন। বলিয়া সে ঔষধ সমেত হাতের খল আড়ষ্ট কৃষ্ণকান্তের সম্মুখে নামাইয়া রাখিল। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে গল্প। কিন্তু সেই যে ছোট গল্প শেষ হইয়াও না হইল শেষ। সমস্যা হচ্ছে যে আমার কেবলই মনে হয় এই গল্পটার শেষটা পড়ে যে পুত্রদের কাছে এবং স্ত্রীর কাছে প্রচণ্ড রকমের ঘৃণার শিকার হতো। সারা গ্রাম যারা তাকে বড় কবিরাজ বলে জানে তাদের কাছে সাংঘাতিক রকমের অপমানিত হতো, পুলিশের কাছে ভয়ানক পিটুনি খেত এবং আদালতের কাছে ফাঁসির সাজা পেত। তাহলে যেন আমার মনটা পরিতৃপ্ত হতো। আপনাদের কি মনে হয় আমায় কমেন্টে জানাবেন।